অবশেষে দেখে ফেললাম মেগাস্টার শাকিব খান অভিনীত দরদ সিনেমাটা। তোমরা অনেক শাকিবিয়ান ভাইরা বোনেরা এতদিন ধরে বলেছো যে দিদি দরদের রিভিউ কোথায়, দরদের রিভিউ কোথায়। ফাইনালি আইস্ক্রিন ওটিটি প্ল্যাটফর্মে আজকে দরদ মুক্তি পেয়েছে এবং আমি জাস্ট নাও দেখা কমপ্লিট করলাম। আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব যে দরদ সিনেমাটা আমার কেমন লেগেছে। আচ্ছা, আমি প্রথমেই আরও একটা বিষয় বলে নিতে চাই, যারা আমার এই রিভিউটা দেখছো বা দেখছেন, শাকিবিয়ান তথা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স বন্ধুরা সকলকে বলি, এই রিভিউটা হয়তো আয়তনে একটু বড় হতে চলেছে, কেননা আমি একটু ডিটেলসে এই সিনেমাটাকে নিয়ে কথা বলতে চাই। আমার কি কি ভালো লেগেছে, কি কি খারাপ লেগেছে, সবটাই তুলে ধরবো। আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আপনারা আমার সঙ্গে একমত হন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনারা একমত কিনা। আর যদি আপনারা আমার সঙ্গে একমত না হন, কেন আপনারা আমার সঙ্গে একমত নন, সেটাও প্লিজ কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে একদম দেরি না করে রিভিউটা শুরু করা যাক। প্রথমেই যদি আমরা গল্পটা নিয়ে কথা বলি, আমরা সবাই জানি যে এটা একটা রোম্যান্টিক সাইকো থ্রিলার, যেটা প্রথম থেকে আমরা জানতে পারছিলাম। তো যে জনরাটা আমরা জানতে পারছিলাম, সেই জনরাটা কিন্তু এই গল্পটার সঙ্গে ডেফিনেটলি জাস্টিস করছে, এটা বলতেই হবে। এটা সত্যিই একটা রোম্যান্টিক সাইকো থ্রিলারই। এবার যদি গল্পটা নিয়ে আমরা কথা বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি বেনারসে পরপর বেশ কয়েকটা খুন হয়ে যাচ্ছে। তো এই খুনগুলো কে বা কারা করছে? উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি দুলু মিয়ার চরিত্রটা, ওরফে দুলাল, মানে দুলাল যার ভালো নাম, তার শর্ট ফর্ম হচ্ছে দুলু মিয়া, যে পেশায় একজন অটোরিকশা চালক। সে তার বউকে প্রচণ্ড ভালোবাসে এবং তার বউ একজন সুপারস্টারের ডাই হার্টেড ফ্যান, মানে অন্ধভক্ত। সেই সুপারস্টারের নাম হচ্ছে সরফরাজ খান, যে ক্যারেক্টারটা প্লে করেছেন এখানে রাহুল দেব। তো এই বউ তো সরফরাজ খানকে প্রচণ্ড ভালোবাসে, মানে জেগে জেগেও সরফরাজ খানকে নিয়েই স্বপ্ন দেখে। যেহেতু দুলু মিয়া তার বউকে খুব ভালোবাসে, তাই দুলু মিয়াও চেষ্টা করে সরফরাজ খানের সঙ্গে তার বউকে কিভাবে দেখা করিয়ে দেওয়া যায়। এটা তো একটা ডিপার্টমেন্ট। উল্টো দিকে দেখতে পাওয়া যায় শহরে খুনগুলো হয়ে যাচ্ছে। তো কে করছে, কারা করছে, কেন করছে, এটা জানতে গেলে আপনাদের এখন আইস্ক্রিনে চলে এসেছে দরদ, দেখে নিতে পারেন যারা দেখেননি। আর যারা দেখেছেন তারা তো জানেনই কেন হচ্ছে বিষয়টা। আচ্ছা, আমি একটা একটা করে দিকে আসি। প্রথমে আসি পজিটিভ দিক। আচ্ছা, আমি পজিটিভ দিক আর নেগেটিভ দিক মিশিয়ে মিশিয়েই বলবো, কেননা আমি ওরকম করে লাইন ধরে ডিসাইড করে বসিনি যে এগুলো পজিটিভ এগুলো নেগেটিভ। আমি বলতে বলতে আমার যেগুলো মনে হবে সেগুলোই আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। প্রথম পজিটিভ দিক আমি বলতে চাই, এই পুরো সিনেমাটার 80 to 85% দাঁড়িয়ে আছে মেগাস্টার শাকিব খানের পারফরমেন্সের ওপরে। অর্থাৎ দুলু মিয়ার চরিত্রটা যেভাবে মেগাস্টার শাকিব খান প্লে করেছেন, জাস্ট অ্যামেজিং। মানে এটা নিয়ে কোনো কথা হবে না। এই ক্যারেক্টারটা কখনো সাইকো ক্যারেক্টার, কখনো নর্মাল মানুষ, যেভাবে পুরো ব্যাপারটাকে প্লে করছেন। স্পেশালি আমি বলতে চাই একটা সিন, যেটা ট্রেলারেও তোমরা দেখতে পেয়েছিলে, একটা অ্যাকশন সিকোয়েন্স আছে যেখানে ছুরি দিয়ে একটা স্ট্যাপ করার দৃশ্য আছে, বারবার ছুরির আঘাত হচ্ছে। সেই জায়গাটা স্পেশালি এত ভালো এবং একদম ক্লাইম্যাক্স সিনে গিয়ে একটা ট্রান্সফরমেশন আছে মেগাস্টার শাকিব খানের, জাস্ট ছোট্ট করে সেই জায়গাটা, স্পেশালি এই দুটো জায়গা। আর গোটা ছবি জুড়ে দুলু মিয়া ভীষণ ভালো, মানে মেগাস্টার শাকিব খান এখানে আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স দিয়েছেন আবারও একবার, এটা আমরা বলতে পারি। এর পরবর্তীতে আমি যার অভিনয় নিয়ে কথা বলবো, তিনি হচ্ছেন পায়েল সরকার। এখানে তিনি একজন লেডি পুলিশের ক্যারেক্টার প্লে করছেন। এই যে খুনগুলো হচ্ছে শহরে, তার উপরেই দায়িত্ব পড়েছে এই কেসটাকে হ্যান্ডেল করার জন্য। তাকে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু শারীরিকভাবে একটুখানি অসুস্থ, কারণ তিনি প্রেগনেন্ট। এই প্রেগনেন্সি অবস্থায় তিনি কিভাবে পুরো কেসটাকে সলভ করছেন, যেভাবে পায়েল সরকার তার ক্যারেক্টারটাকে প্লে করেছেন, দুর্দান্ত। এছাড়া এবারে যদি আমরা আসি নায়িকার কথায়, সোনাল চৌহানকে আমার মোটামুটি সাবলীল লেগেছে। সব জায়গায় সাবলীল লেগেছে আমি এমনটা বলতে পারবো না। আর এই সাবলীল না লাগার একটা অন্যতম কারণ হচ্ছে সোনাল চৌহান বাংলা ভাষাটার সঙ্গে খুব একটা পরিপক্ক নন, এটা বোঝা গেছে ছবি জুড়ে। তাই জন্য তিনি তার ডায়লগ ডেলিভারিগুলো প্রচণ্ড ভালোভাবে করতে চাইলেও কোথাও একটা গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছিল, সেটা বোঝা গেছে কিছু কিছু জায়গায়। তবে শাকিব ভাইয়ার সঙ্গে সোনাল চৌহানকে দেখতে খুব মিষ্টি লেগেছে। ফাতেমার ক্যারেক্টারটা দেখতে খুব সুন্দর লেগেছে, যেভাবে তাকে পোর্ট্রে করা হয়েছে সেটা ভালো লেগেছে। এর পরবর্তীতে আমি অ্যাক্টিং নিয়ে যদি বলি, রাজেশ বাবুর কথা বলবো। রাজেশ শর্মা যতটুকু তিনি ক্যারেক্টারটা যতটুকু সিকোয়েন্স পেয়েছিলেন, তিনি খুব ভালোভাবে পোর্ট্রে করেছেন নিজের চরিত্রটা। এছাড়াও যদি বিশ্বজিৎ বাবুর কথা বলি, যুধাজিৎ সরকারের কথা বলি, এছাড়াও আমরা আরও দু একজনকে দেখতে পেলাম। আমাদের খুব কাছের এক ভাই সৌম্যজিৎ, ওকে দেখতে পেলাম শাকিব ভাইয়ার সঙ্গেও 3-4টে সিন, স্ক্রিন
সিনে আছে আর কি, সাকিব ভাইয়ার সঙ্গে সোলো পোর্শনে ভালো লেগেছে ওর অভিনয়। এছাড়াও এলিনা শাম্মী থেকে শুরু করে আরও যারা যারা আছেন, ইমতু রতীশ, তারপরে হচ্ছে ফারহান খান রিনো, এছাড়াও আরও যারা যারা আছেন তারা মোটামুটি ঠিকঠাক তাদের জায়গায়, খুব আউটস্ট্যান্ডিং আমি এমন কিছু বলবো না। আমি আবারও রিপিট করতে চাই, মেগাস্টার শাকিব খানের পারফরমেন্সের ওপরে দাঁড়িয়ে আছে এই পুরো সিনেমাটা, মানে পুরো গল্পটা আমাদের থ্রু আউট এনগেজ করে রাখতে পারে দুলু মিয়ার চরিত্রটা। এর পরবর্তী পজিটিভ দিক যেটা বলবো সেটা হচ্ছে এই গল্পটা ইটসেলফ খুব ভালো একটা গল্প, খুব ভালো একটা গল্প, স্টোরিটা খুব ভালো একটা স্টোরি। টুইস্ট পয়েন্ট যেটা রাখা হয়েছে, মেন যেটা টুইস্ট পয়েন্ট হিসেবে রাখা হয়েছিল সেটা বেশ ভালো। হট করে কেউ মন দিয়ে যখন সিনেমাটা দেখবে দুম করে টুইস্ট পয়েন্টটা এলে কিন্তু ঘাবড়ে যাওয়ারই কথা। হ্যাঁ, যারা প্রচুর থ্রিলার দেখে তাদের কারোর ধরে ফেলার কথা, বাট জেনুইনলি বলছি আমি ধরতে পারিনি, আমার কাছে ভালো লেগেছে, টুইস্ট পয়েন্টটা বেশ ভালো ছিল। ওকে, এর পরবর্তী পজিটিভ দিক যদি আমি বলি, লাস্টের ক্লাইম্যাক্স সিনে যে গানটা যেটা আসে, স্যাড সংটা, সেটা যেভাবে আসে এবং তার যে ভিডিওগ্রাফি যেভাবে আমাদের দেখানো হয় ভালো লেগেছে। এখানে একটা নেগেটিভ দিকও আছে, সেটা হচ্ছে গানটা এত বড় না হয়ে আর একটু ছোটও হতে পারতো, অনেকখানি বড় লেগেছে। হ্যাঁ, আচ্ছা, এর পরবর্তী পজিটিভ দিক যেটা বলবো আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ। যেহেতু এটা একটা থ্রিলার জনরার ছবি, তো ব্যাকগ্রাউন্ড স্কোর ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা সুন্দরভাবে করা হয়েছে। কালার গ্রেডিংয়ের কাজ নিয়ে যদি কথা বলি, কিছু কিছু জায়গা ভালো, কিছু কিছু জায়গা খুব খারাপ। একটা পার্টিকুলার সিনের কথা বলবো যেখানে আমরা দেখতে পাবো সাফা মারুয়া, ও বাই দ্য ওয়ে সাফা মারুয়ার কথাটা আমার অ্যাক্টিংয়ের সময় বলা উচিত ছিল। সাফা মারুয়া এটা তার প্রথম অভিনয় ছিল বড় পর্দায়, তিনি তার চরিত্রটাকে খারাপ করেননি, মানে ভালো মানে সুন্দরভাবে প্লে করেছেন, ভালো লেগেছে যতটুকু তাকে দেখতে পাওয়া গেছে। ত্রিনা ছিল তার ক্যারেক্টারটার নাম, ভালো লেগেছে। আচ্ছা, এবার যে কালার গ্রেডিংয়ের কথা নিয়ে বলছিলাম, একটা দৃশ্য এরকম আছে যেখানে একটা সিনে সুইমিং পুলে সাফা মারুয়া তিনি স্নান করছিলেন, তিনি উঠে বা সুইমিং পুলে দাঁড়িয়ে ইমতু রতীশের সঙ্গে তার একটা কনভারসেশন, সেখানে এমন একটা কালার গ্রেডিং দেওয়া হয়েছে, মানে না স্কাই না তুঁতে, একটা নীলচে আভা, যে কারণের জন্যে ওরা যে জুসটা খাচ্ছিল, সাফা মারুয়া একটা তরমুজের জুস খাচ্ছিল, সেটা টক 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 লাল, মানে কস্টিউমের কালারগুলো কেমন একটা লাগছে, মানে অতিরঞ্জিত, ওটা খুব চোখে লেগেছে। এছাড়া না, আচ্ছা, যেটা ভালো বলতে হবে কালার গ্রেডিং, সেটা হচ্ছে রাত্রিবেলার যে শটগুলো ছিল, স্পেশালি গঙ্গাতে শ্যুট যে শটগুলো, নৌকো করে সাকিব ভাইয়া এবং ফাতেমা যাচ্ছে, এছাড়াও আরও দু একটা সিন, সেগুলো রাতের দৃশ্যগুলো কিন্তু খুব সুন্দরভাবে ক্যাপচার করা। সিনেমাটোগ্রাফি খুব ভালো হয়েছে সিনেমাটোগ্রাফি, কিন্তু কালার গ্রেডিংয়ে কিছু কিছু জায়গায় প্রবলেম ছিল। ওকে, এর পরবর্তীতে পজিটিভ দিক আমার আর তেমন কিছু লাগছে না। এবারে আমি আসি একটা একটা করে নেগেটিভ দিক। প্রথম যেটা নেগেটিভ দিক, সাকিব ভাইয়ার যে কোনো সিনেমাতে সাকিবিয়ানরা চায় সাকিব ভাইয়ার একটা মেগা এন্ট্রি থাকবে, রাইট? সেটা এই ছবিতে মিসিং ছিল। এখানে সাকিব ভাইয়ার চরিত্র দুম করে ঢোকে, হঠাৎ করে মেলার মধ্যে কোথা থেকে চলে এসছে, আচ্ছা ঠিক আছে এলো, দুলু মিয়া কনভারসেশন করছে বা ইত্যাদি ইত্যাদি, তার যেটা মনে হলো সে বলল। তারপরে প্রথম গানটা যেভাবে ছবির মধ্যে ঢোকে, সাকিব ভাইয়াকে রিপ্রেজেন্ট করার জন্যে, যে ওই যে লুট করেছ মন ঝট করে, এই গানটা যেভাবে দুম করে শুরু হয়ে যায়, সেটা সত্যিই নেওয়া যায় না। এটা দুম করে এভাবে শুরু হয়ে গেল কেন? সত্যি কি গানটার ওখানে খুব দরকার ছিল? যদি গানটার ওখানে খুব দরকার থেকেই থাকে, তাহলে গানটা শুরু করার জন্য একটা মাহল তো ক্রিয়েট করতে হবে, এরকম দুম করে আবার কিছু শুরু হয়ে যায় নাকি? এটা খুব বাজে লেগেছে। আচ্ছা, আর যেটা বাজে লেগেছে সেটা হচ্ছে অ্যাক্টিং। কারোর একদমই ভালো লাগেনি। কেউ আরও অনেক বেটার অ্যাক্টিং করতে পারতেন। এটা আমি বলবো যে অনেকটা ডিপেন্ড করে ডিরেক্টরের ওপরেও, তিনি কিভাবে করিয়ে নিচ্ছেন সেটার ওপরে অনেকটা ডিপেন্ড করে। ধরে নিন আপনারা এরকম কিছু ক্যারেক্টার দেখবেন যেখানে ধরুন কিছু মেল পুলিশ, মানে পুরুষ মানুষ পুলিশ, তারা কেসটা নিয়ে বলছেন অন ক্যামেরা, মানে সোশ্যাল মিডিয়ার বন্ধুরা গেছে তাদেরকে বলছে, তারা যেভাবে ডায়লগ ডেলিভারি করছে আমার দেখে হাসি পেয়ে গেছে। এর থেকে 10 বা 12 বছরের একটা বাচ্চা ছেলে বেটার মুখস্থ করে ডায়লগ বলতে পারবে। তো এগুলো একটু নিখুঁত করে দেখা উচিত। যেহেতু এই ছবির নায়ক দ্য মেগাস্টার শাকিব খান, সবটাই তো শুধুমাত্রই তিনি উতরে দেবেন ব্যাপারটা এরকম নয়।
তাই যে ক্যারেক্টার যারা ছোট ছোট পার্টও করেছে, এই ছোট ছোট পার্ট করেছে বলে বলি, এই যে সৌম্যজিৎ যে ভাইটির কথা বলছি আমাদের, সে সাকিব ভাই, আমি বলে দিই তোমাদেরকে, সিনটা বলে দেবো না, আচ্ছা সিনটা বলে দেবো না, চলো। সাকিব ভাইয়ার একজন বন্ধুর ক্যারেক্টার প্লে করেছে। সৌম্যজিৎও ছোট্ট ক্যারেক্টার পেয়েছিল, কিন্তু যেভাবে সে তার ক্যারেক্টার টুকুনিকে পোট্রে করেছে সেটা কিন্তু ভালো লাগছে। তো এরকম ছোট ছোট আরও যারা মানে ক্যারেক্টারগুলো পেয়েছেন, তারা একটু যত্ন করে করতে পারতেন, এটা আমার মনে হয়। কারণ মেগাস্টার শাকিব খান এত ভালো একজন অভিনেতা না, তিনি উল্টো দিকে অভিনয় করলে এমনি তার অপোনেন্টে যিনি আছেন তাকে ভালো মানে অভিনয় করতেই হবে, নাহলে স্পষ্ট চোখের সামনে বোঝা যাবে যে তিনি অভিনয় করতে পারেন না, মানে ওই অপোনেন্ট মানুষটা। মেগাস্টার শাকিব খান এত ভালো পারফরমেন্স দিয়েছেন গোটা ছবি জুড়ে। ওকে, আচ্ছা, এরপরে নেগেটিভ দিক যেটা আমি বলবো সেটা হচ্ছে স্ক্রিন প্লেতে অনেক সমস্যা। এই গল্পটা একটা খুব সুন্দর গল্প হওয়া সত্ত্বেও এই গল্পটা আমাদেরকে কোথাও থ্রু আউট এনগেজিং করে রাখতে পারে না, বিকজ অফ স্ক্রিন প্লে। ছবিটাকে যেভাবে আমাদের দেখানো হলো, আরেকটু ভাবনা চিন্তা করে স্ক্রিন প্লেটাকে এদিক ওদিক করে ছবিটাকে যদি সাজানো যেত আরেকটু ভালোভাবে, তাহলে আরও মানুষ এনগেজ হতো, এটা আমার মনে হয়, আরও বেটার এনগেজ হতো। আমার ক্ষেত্রে তো অ্যাটলিস্ট তাই হয়েছে। ঠিক আছে, আর তেমন আমার নেগেটিভ দিক কিছু নেই। গানগুলো আমার ছবির মধ্যে সো লেগেছে। হ্যাঁ, রোম্যান্টিক ট্র্যাকটা যেভাবে আসে সেটা ভালো লেগেছে। আর তেমন কিছু বলার নেই। যেভাবে পুরো ছবিটা গেছে, ঠিক আছে, আমি ছবিটাকে পুরো 100-এর মধ্যে 70 দিলাম, আর এই 70টার মধ্যে 60 আমি দিলামই সাকিব ভাইয়ার পারফরমেন্সের জন্যে। ওকে, এটা আমার মনে হয়েছে। সত্যিই আমি এতদিন অনেকের রিভিউ শুনছিলাম যে সাকিব ভাইয়ার পারফরমেন্স অতুলনীয়। সিরিয়াসলি এটা আজকে না দেখলে বুঝতে পারতাম না যে উনি কি ভালো একটা ক্যারেক্টার পোর্ট্রে করেছেন। মানে যখন বউকে ভালোবাসছেন তো পাগলের মতন ভালোবাসছেন, বউয়ের জন্য আমি সব করতে পারি। এবং লাস্টে ক্লাইম্যাক্স সিনটাতে ইংরেজিতে এটা লেখাও ওঠে যে ভালোবাসা এবং যুদ্ধের জন্য সব কিছু সম্ভব, এভরিথিং ইজ ফেয়ার ফর লাভ অ্যান্ড ওয়ার, এটাও লেখাটা ওঠে। তো আপনারা যারা দরদ দেখেননি ডেফিনেটলি দেখতে পারেন, এটা একটা ওয়েল ট্রাই আমি বলবো। গল্পটা খুব ভালো ছিল, ঠিক আছে, নেক্সট টাইম আরও বেটার হবে। আমি জানি না এই যে সাকিব ভাইয়ার একটা ক্লাইম্যাক্সে গিয়ে ট্রান্সফরমেশনটা কোনোভাবেও দরদ 2-এর ইঙ্গিত দিচ্ছে, কিন্তু আমার মনে হয় না এরকমটা কিছু নয়। কেননা তারপরে ওই ট্রান্সফরমেশনটার সঙ্গে সঙ্গে যে সিনগুলো দেখানো হচ্ছিল, সেই সিনগুলো আমাদের বুঝিয়ে দেয় যে কেন ওই ট্রান্সফরমেশনটা। আমি দেখছিলাম অনেকেই বলছিলেন যে দরদ 2, আমি জানি না ডিরেক্টর কিছু ভাবছেন কিনা বা আরও কিছু তাদের প্ল্যান আছে কিনা। আমার মনে হয় না এরপরে আর দরদ 2 আসবে। ঠিক আছে, এই ছিল আমার এখনকার রিভিউ। আপনাদের কি মতামত যারা দেখলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।